চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হেয়ার এক্সপার্ট বর্ষা স্পর্শী। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো আমাদের তো মানে মেয়েদের সৌন্দর্যের মধ্যে যদি থাকে ফেস এবং হেয়ার কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা সবসময় সবাই সুন্দর রাখতে চায় এবং হেয়ারের যত্নটা একটু কিন্তু কমই নেওয়া হয় তুলনামূলক ফেসের থেকে। সো চুলের ক্ষেত্রে আসলে এখন যে পরিবেশ, আসলে ঠান্ডা পড়েছে, আবার একটু পরেও নিই, আসলে এই সময় খুবই ড্যান্ড্রফের একটা সমস্যা হয়। সো শুরু করতে চাই এই প্রবলেমটা সলভ নেই যে কি করা যেতে পারে। আচ্ছা, সর্বপ্রথমেই আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে আমরা টেক কেয়ার করি না কোনো কিছু। আমরা সাধারণত নিজেকে সুস্থ রাখার জন্য প্রতিদিন খাবার খাচ্ছি, ঘুমাচ্ছি, কিন্তু কোথায় যেন আমাদের চুলের যত্নটাই ঠিক মতো নেওয়া হচ্ছে না। দেখা যাচ্ছে যে সপ্তাহে আমাদের যেখানে 3 দিন শ্যাম্পু করতে হবে সেখানে আমরা অনলি 2 দিন করছি বা 1 দিন করছি। আর তার থেকে অনেক বড় সমস্যা, আমরা হেয়ার অয়েল ইউজ করি না। এইটা তো সব থেকে বড় সমস্যা। আর এখন তো আমরা প্রচুর কেমিক্যাল ইউজ করি, যে আমরা রিবন্ডিং করছি, স্ট্রেটনিং করছি, এইটার জন্য একটা এক্সট্রা আমাদের টেক কেয়ার চলেই আসে। তো আমরা ভাবি যে একবার করব আর সারা বছর কিছু না করলেও মনে হয় কিছু হবে না, কিন্তু এমনটা না। এই যে ড্যান্ড্রফের যে ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের স্কাল্পটা আসলে খুব শুষ্ক হয়ে যায়। আমাদের এক্সট্রা যে স্কাল্পের চামড়াটা আছে এটা হালকা হালকাভাবে আসে, আর আমরা ভাবি যে মনে হয় এটা এক্সট্রা কোনো ময়লা থেকে হচ্ছে, মাথার চুল কাচ্ছে, এরকম হয়। তো এইটা আমরা যদি দূর করতে চাই, আমাদের সর্বপ্রথম দরকার সপ্তাহে 3 দিন ভালোভাবে শ্যাম্পু করা। এবং অনেকে আছে কি আমরা শ্যাম্পু করে 2 মিনিট 1 মিনিট রেখে দিচ্ছি, কিন্তু না, শ্যাম্পুটা যত দ্রুত সুন্দর করে করা যায়, সুন্দরভাবে দ্রুত করে ওয়াশ করে ফেলতে হবে। এবং অবশ্যই শ্যাম্পু করার পরে কন্ডিশনার ইউজ করতে হবে, কারণ শ্যাম্পু হচ্ছে আমাদের চুলের এক্সট্রা যে ধুলাবালি আছে, এবং ধুলাবালির সাথে সাথে আমাদের যে ন্যাচারাল অয়েল, সিরাম, সেটা কিন্তু চুলের সাথে সাথে সরাই দেয়। তো যেহেতু আমরা শ্যাম্পু করলে চুলের এই ন্যাচারাল অয়েলটা চলে যাচ্ছে, তার আমাদের চুলটা ড্রাই হয়ে যাচ্ছে, স্কাল্পটা ড্রাই হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে খুশকির প্রবলেমটা, এটা আসাটা খুবই স্বাভাবিক। এই ক্ষেত্রে আমরা যদি এটা দূর করতে চাই, অবশ্যই আমাদেরকে কন্ডিশনার ইউজ করতে হবে এবং সপ্তাহে 2 দিন করে হেয়ার অয়েল ইউজ করতে হবে। যদি সম্ভব হয় শীতের মধ্যে একটু হালকা গরম করে ব্যবহার করতে হবে, যদি সম্ভব হয় সেটা রোদে করলে বেশি ভালো হয়। এবং এই ক্ষেত্রে আরেকটি যেটা হয় যে শ্যাম্পু চুজিংয়ের যে বিষয়টি, কি শ্যাম্পু ইউজ করবেন বা আদৌ তার চুলের জন্য সেই শ্যাম্পুটা ভালো হবে কিনা, এই ক্ষেত্রে আসলে কিভাবে বুঝবেন তারা? এটা আমরা কি করি যে আমরা শুধু যাই ভালো একটা ব্র্যান্ড থেকে একটা শ্যাম্পু নিয়ে চলে আসি, কিন্তু শ্যাম্পুর মধ্যে আসলে কি কি জিনিস আছে, হ্যাঁ, এইটা আমার দেখা খুবই দরকার। তো উপাদানগুলো যদি না দেখি আমরা বুঝতে পারবো না, কারণ আমাদের অনেকে অ্যালার্জি আছে। তো যেই উপাদানটাই আমার কাছে মনে হয় যে আমার অ্যালার্জিটা বাড়ছে, সেটা আমার বাদ দেওয়া উচিত। বিভিন্ন রকম শ্যাম্পু আছে, যেটাতে আমার প্রবলেম হচ্ছে, আমার মনে হয় সেটা স্কিপ করাই উচিত। আর পাশাপাশি শ্যাম্পু তো আমাদের আসলে অনেক ব্র্যান্ডের আছে, এটা আসলে বলা যায় না যে কার ক্ষেত্রে কোনটা যাবে। এটা 2-1টা ট্রাই করতে হবে, যদি মনে হয় এটা হচ্ছে না তাহলে নেক্সট একটা চেঞ্জ করতেই হবে, কোনো অপশন নেই। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটি বিষয় থাকে যে হেয়ার ফল, যেটা প্রত্যেকটা মেয়ের মনে হয় প্রবলেম, যে হেয়ার ফল হচ্ছে। সো সেই ক্ষেত্রে কি করা যেতে পারে? এই যে অবশ্যই যেটা বললাম প্রথমেই, যে শ্যাম্পু করতে হবে, পাশাপাশি আমাদের কন্ডিশনার নিতে হবে, একটা হেয়ার মাস্ক নিতে হবে, এবং মান্থলি আমাদের একটা স্পা নিতে হবে। আমরা তো এটা মোটেই করি না। আবার কি হচ্ছে যে আমরা চুল খুব টাইট করে বেঁধে রাখি। টাইট করে বেঁধে রাখলে তো আমাদের চুলের চাপ লাগছে, ওই জায়গাগুলো থেকে আমাদের ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। তো আমাদের দরকার চুলটাকে একটু ফ্রি রাখা, যেন ফ্রি থাকে। এই যে আমরা বাইরে গেলে প্রচুর বাতাসে চুলটা নষ্ট হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়, এই শক্তটা কাটানোর জন্য সিরাম ইউজ করতে হবে, তাহলে আমাদের হেয়ার ফলটা অনেক কমে যাবে। আরেকটা বিষয়, যে রিবন্ডিং এর যে বিষয়টি আপনি বলছিলেন, এখন তো একটা ট্রেন্ডি বিষয় হয়ে গেছে, সবাই সবার চুল খুব সিল্কি চায়, খুব সফট চায়। সেক্ষেত্রে এটা করাটা কতটুকু চুলের জন্য আসলে সুইটেবল? আচ্ছা, এটা সর্বপ্রথম বিষয়টা হচ্ছে রিবন্ডিং এবং স্ট্রেটনিং। এটা আমরা অনেকেই জানি না যে রিবন্ডিং এবং স্ট্রেটনিং দুই ধরনের। তো রিবন্ডিং করলেও যেমন চুলের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, স্ট্রেটনিং করলেও থাকে, তবে সেটা অনেক অংশে কম। এবার বলি যে রিবন্ডিং আর স্ট্রেটনিং এর মধ্যে পার্থক্য কি। সেটা হচ্ছে রিবন্ডিং আমরা আমাদের একদম চুলের যে ন্যাচারাল যে বন্ডটা, সেটা ভেঙে নতুন একটা লুক দিই, যেটা পুরোপুরি স্ট্রেট থাকে, প্রায় 99%, এবং সেটাতে প্রচুর আয়রনিং করা হয়, এবং যে কেমিক্যালটা ইউজ করা হয় সেটা খুব হার্ড থাকে, চুলের জন্য ক্ষতি। এটার পরে মানে একদম বাচ্চাদের মতো চুলকে যত্ন করতে হবে, এবং এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক অংশেই থাকে যদি যত্নের ভুল থাকে। আর স্ট্রেটনিংটা হচ্ছে আপনার চুলটা ন্যাচারালভাবে স্ট্রেট করবে, যেটা খুবই সফট, সিল্কি,
দেখতে ভালো লাগবে, তবে 100% সোজা হবে না। এটা 90-95% ন্যাচারালি আপনার স্ট্রেট থাকবে। এইটার ক্ষতির পরিমাপ যদি বলি প্রায় নেই। আচ্ছা, এবং লং লাস্টিং একটু কম হবে। রিবন্ডিংটা কি হয় যে চুলটা এত বেশি স্ট্রেট করে ফেলে যে 2 বছর 3 বছর পর্যন্ত থাকে, তবে সত্যি বলতে সেটা যখন 1 বছর পরে চুলটা নেমে আসে তখন তো উপর থেকে সেই বাজেই দেখা যায়, কিন্তু স্ট্রেটনিং করলে কিন্তু এটা হয় না। স্ট্রেটনিং করলে আপনার চুলটা যে ন্যাচারাল সেটাই থাকবে, ক্ষতি তো নেই। এবং আপনি যদি এই যে ব্যস্ততম লাইফ সবসময় তো টেক কেয়ার করতে পারছেন না, সেই ক্ষেত্রেও ক্ষতিটা খুবই কম হবে। আচ্ছা, সো এই যে স্ট্রেট করার পরে চুলের যত্ন হিসেবে কিভাবে কি করা যেতে পারে? আচ্ছা, রিবন্ডিং আর স্ট্রেটনিং এর ক্ষেত্রে সেম, তবে সেটা যদি রিবন্ডিং হয়ে থাকে তাহলে অবশ্যই করতে হবে, আর যদি স্ট্রেটনিং থাকে তাহলে কিছুটা কম বলতে যে তার টেনশনটা কম থাকে চুল নষ্ট হওয়ার। এটা হচ্ছে সপ্তাহে 3 দিন শ্যাম্পু করতে হবে। শ্যাম্পু করার পরে অবশ্যই কন্ডিশনার বা হেয়ার মাস্ক ইউজ করতে হবে, এবং সেটা মিনিমাম 15 মিনিট রাখতে হবে। 15 মিনিট রেখে সেটা সুন্দরভাবে ওয়াশ করে চুলটা শুকালে, অবশ্যই ভিজা চুল কখনো আঁচড়ানো যাবে না, চুলটা শুকালে সুন্দরভাবে একটা হেয়ার সিরাম ইউজ করতে হবে। চুলটাকে প্রায় 3 মাস পর্যন্ত কোনোভাবে চুল বাঁধা যাবে না। আচ্ছা, এই অনেকেই আছে যে আমরা কি করি, যেদিন হচ্ছে আমরা রিবন্ডিং করেছি দিন পরে থার্ড ওয়াশ যেটাকে বলে, এটার পরে আমরা চুলটা বেঁধে ফেলি, রেখে দিই বা কালার করি, কিন্তু না, যে কোনো ট্রিটমেন্ট আপনাকে পরবর্তীতে নিতে হলে, হোক সেটা আপনি হেয়ার কালার করেন বা আপনি কোনো যেটাই হোক, স্পা বাদে যা কিছু আছে আপনি 3 মাসের মধ্যে করতে পারবেন না, করলেই চুলের ক্ষতি হবে। আচ্ছা, মেয়েরা তো সবসময় নিজেকে সুন্দর রাখতে চায়, সেই তার সাথে সাথে চুলটাকেও সুন্দর রাখতে চায়, এবং সুন্দরের খাতিরে কিন্তু এখন কালার করাটা খুব বেশি ট্রেন্ডি হয়ে গেছে, সবাই সুন্দরভাবে কালার করছে, এবং আপনার চুলেও কিন্তু সুন্দর একটি কালার করা রয়েছে। সো আপনার চুলে কি কালার করা রয়েছে, এবং এখন ট্রেন্ডি হিসেবে কি কি ধরনের কালার সবাই করছে? আচ্ছা, আমার চুলে আছে গ্লোবাল ব্রাউন করা আছে, এটা আমার খুব ফেভারিট, আমি ম্যাক্সিমাম টাইম এটাই করে থাকি। তবে এখন যদি ট্রেন্ডের কথা বলি তাহলে অ্যাশ ব্লন্ড আছে, তবে অ্যাশ ব্লন্ডটা সবার চুলে আসবে না, এটা একদম ভার্জিন হেয়ারে আসবে। যাদের চুলে কখনোই কিছু করা হয়নি, যেমন কোনো হেনা ইউজ করা হয়নি, কখনো রিবন্ডিং করা হয়নি, তাহলে তাদের চুলে আসবে, তাছাড়া আসবে না। মানে কিছু কালার আছে যেটা আমরা বেস কালার বলি, ব্লন্ড বলি, এটার উপর সবগুলো কালার আসে না। তো এখন ট্রেন্ডে যদিও অ্যাশ ব্লন্ড চলছে, তবে চাইলেই সবার চুলে আনা সম্ভব না, এটা কাস্টমারকে বোঝানো উচিত। কালারের একটা বিষয় থাকে, কেউ যদি একটা ভালো কালার চায়, একটা ভালো সেলুনে যদি যায়, তো তাদের একটু অ্যামাউন্টটাও বেশি থাকে, বাজেটটা বেশি থাকে। তো এই কথা শুনে অনেকে বলে কি যে আপু আপনি তো 10,000 বললেন, অমুক জায়গায় তো 2,000 বললো কেন? তো আচ্ছা ঠিক আছে, সেখানে করাটাই বেটার। সত্যি কথা বলতে আবার তারাই 2 দিন পরে এসে বলবে আপু চুল তো ফুলে গেছে, আমি তো কালার করছিলাম চুল ফুলে গেছে। এটার কারণটা হচ্ছে চুলের যে টেক্সচার সবার এক না, 3টা লেয়ার আছে, একটা হচ্ছে অনেক বেশি মোটা, মাঝারি এবং খুবই পাতলা। তো 3টা চুলের ভলিউম কিন্তু 3 রকম হয়, এটা অনেকেই বোঝে অনেকেই বোঝে না, কাস্টমার বুঝবে না, খুব স্বাভাবিক ব্যাপার। তো হেয়ারের ব্যাপারে খুব ভালো একটা এক্সপার্টের কাছ থেকে আমার মনে হয় হেয়ার কালার বা ট্রিটমেন্ট নেওয়াটা উচিত। আর এই যে কালারের বিষয়টা, যে চুলটা কেন ফুলে যাচ্ছে, কারণ আমার চুলটা খুবই পাতলা, আমি দেখা যাচ্ছে আমি এক্সট্রা ভলিউম ইউজ করে ফেললাম, স্বাভাবিক আমার চুল 2 দিন পরে সেটা ফুলে যাবে, আর ওই চুলটা কোনোভাবে আর নর্মালে আনা সম্ভব না, ওটা কেটে ফেলতে হবে বা বোটক্স করতে হবে। আর বোটক্স করলেই যে সেটা ঠিক হয়ে যাবে এমনটাও কোনো কথা নেই। তো কালারের ব্যাপারে হোক বা চুলের যে কোনো বিষয় হোক, আমার কাছে মনে হয় যে সবাই একটা ভালো এক্সপার্টের কাছে যাওয়া উচিত, বেশ কেয়ারফুলি এটা হ্যাঁ একদম অ্যাপ্লাই করা উচিত, এবং সেই এক্সপার্টকে জিজ্ঞাসা করা উচিত যে, বা জানা উচিত যে সে আসলে কতটুকু জানে। মানে কোথাও 2,000 চেয়েছে, আমি সেখান থেকেই করিয়ে ফেললাম, ভুল। আচ্ছা, এবং অবশ্যই প্রোডাক্ট দেখে নেওয়া উচিত, প্রোডাক্ট দেখে নেওয়া এবং উচিত। যারা আমার মনে হয় আপনার সেলুন আছে, আপনার একটি পার্লার রয়েছে, সেই পার্লার সম্পর্কে একটু জানতে চাই, কারণ পার্লারে আমরা যারা দেখি ভালো পার্লারগুলোতে ওরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট একদম দেখিয়ে দেয় যে আমি এটা ইউজ করছি এটা ইউজ করছি, অবশ্যই কাস্টমারের উচিত সেটা দেখে নেওয়া। তো আপনার পার্লারের কাজ কেমন চলছে, শুরুটা কিভাবে হয়েছিল এবং এখন কতটুকু এগিয়েছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, শুরুটা হয়েছে 2017 থেকে, তার আগে থেকেই শেখা, মোটামুটি ভালো লাগা এমন, তবে শুরু করেছি 17 থেকেই। তারপর করোনার জন্য বেশ কিছুদিন তো সবারই খুবই খারাপ সময়ই গেল। আমার পার্লারে সব থেকে বেশি সার্ভিস হয় চুলের জন্য, সব কিছুই হয়, ব্রাইডাল, মেকওভার, ফেসিয়াল, স্পা যা আছে সবই হয়, তবে হেয়ার ট্রিটমেন্টটা সব থেকে বেশি। আর হেয়ার নিয়ে কাজ করতে আমার খুব বেশি ভালো লাগে, কারণ আমার কাছে মনে হয় যে হেয়ার আসলে ছেলে হোক মেয়ে হোক, যেহেতু মেয়েদের কাজ করি, মেয়েদের কথাই বলি, যে একটা ইমোশন।
আজকে চুল আছে, যদি আমার অল্প সময়ের মধ্যে চুলটা নষ্ট হয়ে যায় আমার মন খারাপ হয়ে যাবে, কান্নাও করে ফেলে অনেকেই যে একটা ভালো চুল অন্য জায়গায় গেছি নষ্ট করে ফেলছে। এই জন্য আমার হেয়ার নিয়ে বেশি কাজ, সব থেকে বেশি হেয়ারের ট্রিটমেন্টই হয়, ম্যাক্সিমাম হয় ড্যামেজ হেয়ার রিপেয়ার। মানে সবাই নষ্ট করে আপু নষ্ট হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। তো এই যে হেয়ারের যে ড্যামেজ রিপেয়ার, এটা আপনার ক্যারোটিন, বোটক্স, এই যে স্ট্রেটনিং, আমি রিবন্ডিংটা করাই না কারণ রিবন্ডিংটা আসলে অনেক সাইড ইফেক্ট থাকে। আমি প্রত্যেকটা ক্লায়েন্টকে বোঝাই যে রিবন্ডিং এবং স্ট্রেটনিংয়ের মধ্যে যে পার্থক্য, এটা সবাই, আমার মনে হয় একজন বিউটি এক্সপার্ট উচিত তার, যে বিউটি এক্সপার্টের যে আমার ক্লায়েন্টকে আমি বোঝাবো কোনটা সঠিক কোনটা ভুল, তাহলেই না তারা বুঝবে, তা না হলে তো বোঝা সম্ভব না। তো রিবন্ডিংটা আমি করাই না, আমি স্ট্রেটনিংটা করাই, আর এইটা আমার সব থেকে বেশি হয়। আরেকটি বিষয় যেটা হয় যে অনেক সময় প্যারেন্টসরা স্পেশালি মারা না বুঝেই কিন্তু বাচ্চাদের হেয়ার কালার করান, বা অনেক সময় বাচ্চাদের জেদের কারণে আসলে করাতে বাধ্য হন। সেক্ষেত্রে আসলে এটা কতটুকু যৌক্তিক, বা আসলে এটা করা উচিত কিনা, বা কোন বয়স থেকে আসলে হেয়ার কালার করা উচিত? স্পেশালি যারা স্টুডেন্ট রয়েছে তাদের মধ্যেই কিন্তু ইয়াং জেনারেশনের মধ্যে একটা আমেজ, একটা ভাইভ কাজ করে যে আমি একটু হেয়ার কালার করবো, আমি একটু ট্রেন্ডি থাকবো। সো এই ক্ষেত্রে একটু আপনার মতামত জানতে চাই। জি আচ্ছা, আমি সর্বপ্রথম বলবো বাচ্চাদের ক্ষেত্রে এটা একদমই না, কখনোই উচিত না। যদি সর্বনিম্ন ধরি তাও 16 বছরের পর থেকে যে হেয়ার কালারটা করা উচিত। হেয়ার কালারে কিন্তু অনেক ক্ষতি, সেটা ভালো চুল হোক খারাপ চুল হোক যেটাই হোক না কেন, যদি আমি প্রপার ওয়েতে টেক কেয়ার না করতে পারি আমার এটা সাইড ইফেক্ট সব থেকে বেশি। আর বাচ্চাদের ক্ষেত্রে তো মোটেই না। আর আমি অবশ্যই সেসব মাদেরকে বলবো আপনারা সচেতন হন, এটা কখনোই করবেন না। আপনি অবশ্যই ব্রাইডাল মেকওভারও করে থাকেন, সেক্ষেত্রে একটু জানতে চাই ব্রাইডাল মেকওভারের ক্ষেত্রে পরিবর্তন কি এসেছে? একটা সময় আমরা দেখতাম যে বউ খুব হেভি মেকআপ করছে, হেভি লেহেঙ্গা পরছে, অবশ্য এখনও হেভি লেহেঙ্গাই পরে, কিন্তু মেকআপের ক্ষেত্রে আমরা দেখেছি এখন নুড এবং প্লাস নো মেকআপ লুকটা বেশি আসছে, ট্রেন্ডি। সো আপনার ক্ষেত্রে কি মনে হয়? একদমই তাই, কারণ আসলে একটা সময় আমরা এটাই ভাবতাম যে ফর্সা দেখানো মানেই মেকআপ, আমি যেমনই হই না কেন আমাকে আমার ফেসটা সাদা দেখাতে হবে, কিন্তু আসলে তো না সেটা। আমার মেকআপটা মানে আমার একটা আনইভেন টোনকে একটা ইভেন টোনে আনা, আমার মুখে ছোটোখাটো সমস্যা থাকতে পারে সেটাকে জাস্ট একটু হাইড করা। তো আমি অতিরিক্ত ফর্সা হয়ে গেলাম আগে যেটা ছিল আর কি, ওইটা হলেই মেকআপ, কিন্তু এখন তা না। এখন কি যে আমার মানে ইনার বিউটিটাকে আমি তুলে ধরবো, আমাকে সুন্দর লাগতে হবে, কিন্তু তার মানে এই না যে আমি কালো আছি আমি ফর্সা হয়ে যাবো। আমি কালো আছি সেটাই থাকুক, কিন্তু আমার সৌন্দর্যটা ফুটে উঠুক। এই যে আপডেটটা, সবার রুচির পরিবর্তন হয়েছে এখন, এটা আমার কাছে ভালো লাগে। আমি নিজেও ট্রাই করি এবং আমি সবসময়ের জন্য চেষ্টা করি 3D হোক বা HD লুক হোক সবসময়ের জন্য নুট করার জন্য। আর কাস্টমার ডিমান্ড তো অবশ্যই সবার আগে, সে যেটা চাবে আমি সেটাই হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, খুবই ভালো লেগেছে, খুবই ভালো একটি সময় কেটেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমারও ভীষণ ভালো লেগেছে। আমার যশোরে একটা বিউটি স্যালুন আছে, নাম বর্ষাস বিউটি জোন, আমার একটা পেজও আছে, সবাই প্লিজ একটু ঘুরে আসবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল সকাল ঠিক 7:30। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুক।